চতুরঙ্গের আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। জীবনের নানা রং নানা দিক, আমরা খুঁজি সেই রং আর রাঙাতে চাই সবকিছু। ডিবিসি নিউজের আয়োজন চতুরঙ্গ সাজানো হয়েছে সংস্কৃতি অঙ্গনের বহু গুণীজনের জীবনের রঙিন গল্প নিয়ে। সপ্তাহের এই দিনটিতে আমরা হাজির হই এমন মানুষদের সাথে নিয়ে যাদের বর্ণাঢ্য জীবনের নানা দিক আমাদের উজ্জীবিত করে আনন্দিত উল্লসিত। সবাইকে স্বাগত জানাচ্ছি চতুরঙ্গের আজকের আয়োজনে। সাথে আছি সৌরভ আপ্পা। দিন যায় কথা থাকে, প্রকৃতির নিয়মে দিন মাস আর বছরও চলে যায়, কিন্তু রয়ে যায় তার কথা সুর ও গায়কী। তিনি গানের রাজকুমার সুবীর নন্দী। 1953 সালের 30শে নভেম্বর হবিগঞ্জে জন্মগ্রহণ করেন সুবীর নন্দী। 5 বছর আগে তিনি চলে গেছেন তার প্রিয় সঙ্গীত ভুবন ছেড়ে। আজ চতুরঙ্গ সাজানো হয়েছে গুণী এই সঙ্গীত শিল্পীকে স্মরণ করে। চতুরঙ্গে আমাদের সাথে আছেন জনপ্রিয় দুই সঙ্গীত শিল্পী সাজিয়া সুলতানা পুতুল এবং অপু আমান। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আজকে যেহেতু আমাদের শ্রদ্ধার এবং খুবই প্রিয় শিল্পী শ্রদ্ধেয় সুবীর নন্দীর জন্মদিন এবং আজকের এই আয়োজন তাকে উদ্দেশ্য করেই আমাদের সাজানো হয়েছে, এবং আপনাদের দুজনের সাথেই পুতুল আপু এবং অপু ভাই, আপনাদের দুজনের সাথেই তার অনেক স্মৃতি এবং কাছাকাছি দেখার, কাজ করার এবং তার গান শুনে বড় হওয়ার অনেক স্মৃতি। আপনাদের কাছ থেকে আমরা আজকে সুবিরদা সম্পর্কে নানা তথ্য জানতে চাইব। প্রথমে পুতুল আপা জানতে চাই, সুবিরদা তো আসলে আমাদের একজন অনেক বড় নক্ষত্র এবং বাংলা আধুনিক গান, বাংলা ফোক গান, বাংলা ক্লাসিক্যাল গান এবং আরও নানা ধরনের গানেই তার অসামান্য অবদান এবং নানা ঘরানার গানেই তিনি কাজ করে গেছেন। সুবিরদা, সবচেয়ে বেশি কোন দিকটা আপনাকে টেনেছে একজন শিল্পী হিসেবে, অগ্রজ একজন শিল্পী হিসেবে? আপনার কোন জিনিসটা তার বেশি ভালো লেগেছে সবচেয়ে? তিনি শিল্পী হিসেবে কত বড় পর্যায়ে সেটা বলবার কিচ্ছু নেই, বিশেষ করে আমাদের মতন ছোট, আমরা যারা পূর্ববর্তী প্রজন্মের, আমরা যারা গান গাই। কিন্তু তিনি মানুষ হিসেবে কি অসাধারণ সেটা দেখবার সৌভাগ্য হয়েছে, কারণ তিনি এত বেশি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন, এত বেশি সাধারণভাবে আমাদের সঙ্গে মিশেছেন, মনেই হতো না যে এত বড় একজন কিংবদন্তি আমাদেরকে এতটা আপন করে নিয়েছেন। তার সঙ্গে আমার বেশ কয়েকবার মঞ্চ পরিবেশনের অভিজ্ঞতা আছে এবং একসঙ্গে যাত্রা থেকে শুরু করে মঞ্চের বাইরে তাকে দেখা, সমস্তটা মিলিয়ে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে দেখতাম যে বড় হলে বোধহয় এমনই হন শিল্পীরা, যেখানে মানে এতটা সাধারণ হওয়া যায়। অবশ্যই তার যে সারল্য এবং সরলতা, এটা তো সর্বজন বিদিত এবং সেজন্যই তিনি আসলে সবার এত শ্রদ্ধার এবং ভালোবাসার। আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, আপনিও তো দীর্ঘদিন তার সাহচর্য পেয়েছেন এবং একদম শেষ সময় পর্যন্ত তার সাথে আপনার নানান স্মৃতি। কোন দিকটা সবচেয়ে বেশি আপনি এগিয়ে রাখবেন সুবীর নন্দীর? একজন ব্যক্তি সুবীর নন্দী, শিল্পী সুবীর নন্দী, দুজনেই দুটি সত্তার সংস্পর্শেই আপনি এসেছেন। কোন দিকটা সবচেয়ে বেশি আপনার মনে এখনও রেখাপাত করে? ওই একটি কথা বলা যায় যে উনি আসলে স্বয়ংসম্পূর্ণ মানুষ ছিলেন। উনি যেমন গান, তার যেমন নেশা ছিল, পেশা ছিল, তেমনি তার আরেকটি পেশা ছিল, তিনি একজন ব্যাংকার ছিলেন। এবং উনি তার চাকরির ক্ষেত্রে যেরকম অবদান রেখেছেন, উনি সঙ্গীতের জগতেও সেরকম অবদান রেখেছেন এবং তার পরিবারেও একই রকম অবদান রেখেছেন। একজন মানুষের পক্ষে এই সবগুলো জায়গা কিন্তু মেনটেন করাটা খুবই দুঃসাধ্য একটা ব্যাপার, যে কাজটি উনি জীবদ্দশায় করে গেছেন। তো সফল মানুষের তালিকায় যদি কোনো মানুষের নাম আসে, তাহলে আমি নিঃসন্দেহে তার নামটি আগে বলতে চাই। তিনি হচ্ছেন আমাদের সুবীর নন্দী। আমি তাকে কাকু বলে ডাকি, তাদের সাথে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে। এবং শুধু তাই নয়, আমার জন্মলগ্ন থেকে, তার মানে একটি রিয়েলিটি শোর মাধ্যমে যখন আমরা আসি, তখন তিনি আমার গ্রুমার ছিলেন। আমাদের অনেককেই তিনি গ্রুম করেছেন। বাংলাদেশে হাজারো শিল্পী আছে তার সুরে গান করেছেন, তার মিউজিক ডাইরেকশনে গান করেছেন। তিনি একজন নিজে শিল্পী হয়েও তিনি আবার সঙ্গীত পরিচালনা করেছেন। অবশ্যই তো অসামান্য একজন মানুষ। ওনার স্থান সবসময় সেই সর্বোচ্চ আসনের কয়েকজনের মধ্যে ওনার নাম লেখা থাকবে আজীবন। নিঃসন্দেহে, তা তো অবশ্যই। এবং তিনি সর্বকালের যে বাংলা গান, সেই অবশ্যই সেই ভাণ্ডারেও অবশ্যই তার নাম অনবদ্যভাবে থাকবে। পুতুল আপা, এবার আপনার কাছ থেকে যদি একটি গান শুনতে পারতাম, বিশেষ করে সুবীর নন্দী স্যারের একটি গান যদি আপনি শোনাতেন, কারণ বিভিন্ন সময় তো আপনি মঞ্চে তার গানও করেন আমরা জানি, কোনো একটি গান যদি আমাদের শোনাতেন। একটা দেশের গান শোনাই। আজকে ডিসেম্বরের 1 তারিখ এবং এই ডিসেম্বরটা তো আমাদের জাতীয় জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ মাস। একটা দেশের গান এবং সুরটা তিনিই করেছেন, সুবীর নন্দী স্যারের সুর, লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার এবং গেয়েছেন শ্রদ্ধেয় শাকিলা জাফর ম্যাম এবং সুবীর নন্দী স্যার, দুজনই গেয়েছেন। দুজনের কণ্ঠে গানটা শুনতে পাওয়া যায়। আমার খুব প্রিয় একটা গান। প্লিজ।
বাংলাদেশটা, আমার গানের দেশটা, আমার বাংলাদেশটা, আমার গানের আস্থায় আমার বাংলাদেশটা, আমার গানের সঞ্চারে আমার বাংলাদেশটা, আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা, আমার গানের শেষটা আমার বাংলাদেশটা, আমার গানের দেশটা, আমার বাংলাদেশটা। আমার মায়ের এলো চুল আমার বাংলাদেশটা, আমার বোনের কানের দোল আমার বাংলাদেশটা, আমার মায়ের এলো চুল আমার বাংলাদেশটা, আমার বোনের কানের দোল আমার বাংলাদেশটা, আমার ছোট্ট নদীর কুল আমার বাংলাদেশটা, আমার ছোট্ট নদীর কুল আমার বাংলাদেশটা, আকাশ ভরা বৃষ্টিতে মেটে মনের দেশটা, আমার গানের দেশটা, আমার বাংলাদেশটা, আমার গানের আস্থায় আমার বাংলাদেশটা, আমার গানের সঞ্চারে আমার বাংলাদেশটা, আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা, আমার গানের শেষটা আমার বাংলাদেশটা, আমার গানের দেশটা, আমার বাংলাদেশটা। অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে তার দেশপ্রেমও তো অবশ্যই অনস্বীকার্য, এবং আর্মি ফ্যামিলির সন্তান ছিলেন এবং বড় হয়েছেন ওইভাবেই। এর মধ্যেই তার যে সঙ্গীতের প্রতি ভালোবাসা এবং চর্চা চালিয়ে গেছেন, চিরজীবন তিনি অনস্বীকার্য আমাদের কাছে। অপু ভাই, এবার আপনি যদি কোনো একটি গান শোনাতেন তার, যেহেতু তার সাহচর্য পেয়েছেন, তার গ্রুমিং পেয়েছেন, সরাসরি শিক্ষক হিসেবে পেয়েছেন তাকে। এটি আসলে আমার একটা কর্তব্যই বলা যায়, যে কোনো জায়গায় তার গান গাওয়া, কারণ তার যে অবদান আমার প্রতি রয়েছে সেই অবদান কোনোভাবেই অস্বীকার করার মতো নয়। এবং আমি যতদিন আছি, আমার কণ্ঠ যতদিন আছে, ততদিন সুবীর নন্দী আমার মধ্যে বেঁচে আছেন। আমি সুযোগ পেলেই আমি যে কোনো জায়গায় তার গান গাওয়ার চেষ্টা করি। সুবীর স্যারের গান কাভার করার কথা হলে এ প্রজন্মের যে কজনের নাম সবার আগে আসবে, অপু ভাই সেরকম একজন। এবং সেই ক্লোজ আপ ওয়ান থেকেই মানে স্যারের গানগুলো অপু ভাইয়ের কণ্ঠে অন্যরকম মাত্রা পেয়েছে। থ্যাংক ইউ পুতুল। আর এই জন্যে ওনার শেষ যে গানটি উনি গেয়ে যেতে পারেননি, গাইড ভয়েস দিয়ে গেছিলেন, সেটি আমাদের জামাল রঙ্গন ভাইয়ের লেখা এবং মুহিনের সুরে। সেই গানটি উনি চলে যাওয়ার পরে আমাকেই গাইতে হয়। এটা খুবই কষ্টের একটা ব্যাপার ছিল আমার জন্য। যদিও আজকে আমি ওনারই সেই বিখ্যাত একটি গান থেকে গাইছি, আমার এ দুটি চোখ পাথর তো নয়। এই গানটি মহানায়ক সিনেমা থেকে, এবং গানটি সুর করেছেন শ্রদ্ধেয় শেখ সাদি খান। জি, অবশ্যই কালজয়ী একটি গান। হ্যাঁ, চেষ্টা করছি। আমার দুটি চোখ পাথর তো নয়, তবু কেন খোয়ে খোয়ে যায়। কখনো নদীর মতো তোমার পথের পানে বয়ে বয়ে যায়, বয়ে বয়ে যায়। আমার দুটি চোখ পাথর তো নয়,
তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়। কখনো নদীর মতো তোমার পথের পানে বয়ে বয়ে যায়, বয়ে বয়ে যায়। আমি তো বাগান নই, তবু কেন ফোটে ফুল, ফাগুনে ফিরে আসে ভ্রমরের মতো ভুল। আমি তো বাগান নই, তবু কেন ফোটে ফুল, ফাগুনে ফিরে আসে ভ্রমরের মতো ভুল। কত ভরসায় আমার হৃদয় শুধু মেঘ হয়ে যায়, মেঘ হয়ে যায়। আমার দুটি চোখ পাথর তো নয়, তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়। কখনো নদীর মতো তোমার পথের পানে বয়ে বয়ে যায়, বয়ে বয়ে যায়, বয়ে বয়ে যায়, বয়ে বয়ে যায়। অসাধারণ, অসাধারণ, দুর্দান্ত। থ্যাংক ইউ। এই যে গানগুলো এবং বিশেষ করে এখন যে গানটি গাইলেন, এই গানটি তো আসলে সর্বকালের বাংলা গানের যে তালিকা সেখানে থেকে যাবে, আমাদের বিশ্বাস, অন্তত আমাদের প্রজন্ম রয়ে গেছে অবশ্যই। এবং এই গানের যে নোটেশন, কর্ড প্রোগ্রেশন, যেটা নিয়ে আমরা কিছুক্ষণ আগেও কথা বলছিলাম, এত অদ্ভুত সব কর্ড প্রোগ্রেশন এবং নোটেশন নিয়ে আমাদের যে অগ্রজ তারা কাজ করে গেছেন। এখন কিন্তু কর্ড প্রোগ্রেশন অনেক ইজি, অনেক সহজ, হয়তো কিছু এক্সপেরিমেন্টাল কর্ড আমরা ইউজ করছি, নানানভাবে চেষ্টা করছি, কিন্তু এই সময় ওনারা এই ধরনের কর্ড প্রোগ্রেশনের গান তৈরি করে গেছেন, এটা কিন্তু সত্যি বিস্ময়কর। অন্তত আসলে কি ওই আমাদের ওই ওই সময়টা, মানে আমাদের যারা সিনিয়র তাদের যে সময়টা, তারা আসলে সে সময় কাজ করার পরিবেশ পেয়েছেন নিঃসন্দেহে। মানে ভালো কাজ করা। আপনি ধরুন একটা ক্লাসিক্যাল গান করলেন, মানে শুদ্ধ সঙ্গীত করলেন, সেই শুদ্ধ সঙ্গীতটিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে ধরনের পেট্রোনাইজ করা দরকার সে ধরনের অনেক সংস্থা ছিল। এখন তো সংস্থা এগিয়ে আসে না, আমাদের পয়সা নাই হাতে, আমরা কাজ করতে পারি না। আপনি চাইলেও এখন দুদিন বসে যে কাজ করবেন, আপনার ঘরের চুলা জ্বলবে কী দিয়ে? বাট তখন একটা সময় ছিল যে হ্যাঁ, ভালোবেসে হোক আর যেভাবেই হোক, প্রডিউসাররা যেরকম এগিয়ে আসতেন সেরকম শিল্পীরাও এগিয়ে আসতেন, সেরকম যারা সঙ্গীত নির্মাতা ছিলেন তারাও সেরকম এগিয়ে আসতেন, সবাই সম্মিলিতভাবে একটি কাজ হতো। তো আমরা আশা করি যে আমাদের বাংলাদেশে অন্তত সেই জায়গাটা আবার শুরু হোক। এবং দেখতে পাচ্ছি এখনকার যে সময় চলছে খুবই একটা চাঞ্চল্যকর অবস্থা চতুর্দিকে। এটা শেষ হলে আশা করি একটা ভালো জায়গায় আমরা যেতে পারি কিনা, আমাদের সবার প্রত্যাশা। আমরাও আশাবাদী, কারণ যে কোনো অস্থির সময়ের পরে একটা স্থির সময়, একটা ভালো সময় আসে। আমরাও অপেক্ষায় থাকলাম সেই সময়, এই মুহূর্তে একটু বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। কর্ড প্রোগ্রেশনগুলো সেদিনের জন্য তোলা থাকলো, অবশ্যই থাকলো, এবং এখন একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। বিরতির পর আমরা আবার ফিরছি, চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের চতুরঙ্গে। আজ চতুরঙ্গে আমাদের সাথে আছেন গুণী দুই সঙ্গীত শিল্পী সাজিয়া সুলতানা পুতুল এবং অপু আমান। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। এবং বিরতির আগে অপু আমানের সাথে কথা বলছিলাম। পুতুল ভাই, এবার আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যেহেতু আজকে শ্রদ্ধেয় সুবীর নন্দীকে নিয়ে আমাদের আয়োজন এবং তার গান আমরা গাইছি, তার স্মরণে নানা কথা বলছি, সুবীরদার সাথে সবচেয়ে বেশি মনে পড়ে এমন কোনো স্মৃতি কি দর্শকদের জানাবেন? চট্টগ্রামে একটা অনুষ্ঠান করেছিলাম, আমার জীবনের স্মরণীয় একটা মানে সুন্দর অনুভূতি। কারণ একসঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া, সেখানে অনুষ্ঠানের জন্য তৈরি হওয়া, তাকে খুব কাছ থেকে দেখা, যে তিনি মঞ্চে ওঠার আগে কি করেন, কি কয়েক ঘন্টা আগে থেকে তিনি কিভাবে প্রস্তুত করেন নিজেকে, কি খান, কেমন থাকেন, সেটা খুব কাছ থেকে দেখা, এটা আমাদের জন্য একটা অন্যরকম ব্যাপার। তো সেটা দেখা এবং একসঙ্গে আবার অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরা এবং মাঝপথে অনেক গল্প হওয়া। তিনি যখন গল্প করতেন আমি অবাক হয়ে তাকিয়ে থাকতাম যে
কি সাধারণ মানুষ, এবং প্রায় সময় তাকে কিন্তু রিকশায় চড়তে দেখতাম, রিকশায় একদম চড়তেন, স্বাভাবিক জীবনযাত্রা। একদম সাধারণ জীবনযাপন, কোনো বিলাসী জীবন যাপন তিনি করতেন না। আজকের দিনের জন্য যেটা খুবই মানে অস্বাভাবিক লাগছে চিন্তা করতে, আজকের দিনে একটা দুটো গান একটু মানুষ চিনলেই তো সকলে তারকা খ্যাতি নিয়ে চলাফেরা শুরু করে দেন, কিন্তু এত বড় নক্ষত্র তিনি কি সাধারণভাবে চলতেন। আরেকটা ঘটনা খুব মনে পড়ে, তিনি তার কন্যার বিয়েতে আমাকে কার্ড পাঠিয়ে, নিমন্ত্রণপত্র পাঠিয়ে মানে দাওয়াত দিয়েছিলেন, এবং সেটা যে কত বড় পাওয়া, নাও তো দিতে পারতেন, কিন্তু তিনি দিয়েছিলেন। সেই ঘটনাগুলো ভীষণভাবে নাড়া দেয় এখনো। অবশ্যই আমার যেমন তার সাথে প্রথম দেখা একটা প্রোগ্রামে, তারপরে আরেকদিন দেখা আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তাম তার কন্যা, যার কথা বললেন আপনি, তিনিও একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, এবং আমি একদিন দেখছি আমাদের ইউনিভার্সিটি সিঁড়ি বেয়ে তিনি উঠে আসছেন, আমি নামছি এবং আমি স্থানু হয়ে গেছি যে মানে সুবিধা এখানে কেন বা কী ব্যাপারটা কি, এবং এত ক্যাজুয়ালি তিনি আসলেন, শিক্ষকদের সাথে কথা বললেন এবং সব কিছু মিলে এত বড় যে তারকা এবং এত বড় মানের তারকা, তাকে দেখে আসলে কখনোই, যেটা বললেন একদম রিকশায় চড়ে যাচ্ছেন, এবং স্বাভাবিক সেই সাথে অপু ভাই যেটা বলছিলেন যে একজন ব্যাংকার হিসাবে, কারণ ব্যাংকের জব তো অনেক খুঁটিনাটি হিসেবপত্রের বিষয়, আর্টিস্টরা বলা হয় একটু ভুলো মন অন্যরকম, তিনি যে আসলে তার মানে মস্তিষ্কের বা এবং ডান দুইটি সাইডকেই সমানভাবে ব্যবহার করতে পারতেন, একদম তার কিন্তু খুবই ডিসিপ্লিন, খুবই ডিসিপ্লিন, প্রচণ্ড প্রচণ্ড। এবং আরেকটি গান আমরা শুনেই ফেলি তাহলে নাকি? নিশ্চয়ই। তার গাওয়া মানে আমার কাছে তো ভীষণ কঠিন লাগে গানটা, কিন্তু খুব প্রিয় গান বলে আজকে গাওয়ার লোভ সামলাতে পারছি না। গানটা লিখেছেন শ্রদ্ধেয় নুরুল ইসলাম বাবু, আর সুর করেছেন শ্রদ্ধেয় খন্দকার নুরুল আলম। আচ্ছা আচ্ছা, গাইছি পাহাড়ের কান্না দেখে। পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরনা বলো, ওই পাহাড়টা বোবা বলে কিছু বলে না। তোমরা কেন বোঝো না যে কারো বুকে দুঃখ নিয়ে কাব্য চলে না। পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরনা বলো। ধরতে বুকে এক ফোঁটা জল, কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল। ধরতে বুকে এক ফোঁটা জল, কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল। তোমরা দেখো বৃষ্টি নূপুর, তোমরা দেখো বৃষ্টি নূপুর, দেখো না আঘাত ছাড়া মেঘ তো গলে না। ওই কালো মেঘ বোবা বলে কিছু বলে না। তোমরা কেন বোঝো না যে কারো বুকে দুঃখ নিয়ে কাব্য চলে না। পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরনা বলো। অসাধারণ, অনেক ধন্যবাদ। পুরো গানটি আমরা হয়তো গাইতেই পারতাম, কিন্তু যেহেতু
কথাও চলছে, আড্ডাও চলছে। অপু ভাই, আপনি তো তার কাছে সরাসরি যেহেতু গ্রুমিংয়ের সুযোগ পেয়েছেন, শিক্ষক হিসাবে মানে একজন সঙ্গীত শিক্ষক হিসাবে সুবীর নন্দীকে আপনি কিভাবে দেখেন, বা তার কিভাবে তিনি আসলে শেখাতেন, তার শেখানোর পদ্ধতিটা কি? পারফেকশনিস্ট একজন মানুষ, মানে প্রথমেই তো বললাম যে ওনার সব জায়গায় উনি খুব পারফেক্ট ছিলেন। আর ওনার শব্দ উচ্চারণের ব্যাপারে উনি খুব গুরুত্ব দিতেন, কারণ উনি নিজেই একবার এই সমস্যার সম্মুখীন হয়েছিলেন। উনি একটি গান গাইছিলেন সম্ভবত শ্রুতি স্টুডিওতে। ওনার মিউজিক ডাইরেক্টর ছিল শ্রদ্ধেয় সত্য সাহা, এবং শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যারের একটি গান ছিল। সেই গানে উনি এই র উচ্চারণ করতে পারছিলেন না, মানে র বেঁধে যাচ্ছিল, কারণ তখন তিনি অনেক পান খেতেন ওই সময়। তো সেই সত্য সাহা খুবই রেগে যান, এবং তারপরে উনি ব্রাশ টুথপেস্ট কিনে এনে ব্রাশ করে সেদিন থেকে উনি পান খাওয়া ছেড়ে দিয়েছেন। তো গানের জন্য এই যে ডেডিকেশন একজন মানুষের, আমরা তো প্রতিদিন রেয়াজ করতেই ভুলে যাই, কিন্তু আমি এমনও জানি যে উনি রেগুলার নাকি সকালবেলায় একটা সার্টেন টাইম রেয়াজ করে তারপরে বাড়ি থেকে ঘর থেকে বেরোতেন, অথবা যদি কোনো কারণে না হয়ে যেত উনি গাড়িতে যেতে যেতে উনি গুনগুন করতে করতে রেয়াজ করতে করতে যেতেন। একজন মানুষ তার শেষের দিকে এসে, জীবনের শেষের দিকে এসে তাকে যখন ডায়ালিসিস করতে হয়, ঠিক সেই মুহূর্তে আমার একটা গাজীপুরে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান নেওয়ার আমার সৌভাগ্য হয়েছিল ওনাকে। আমি একজন অ্যারেঞ্জার হিসেবে বলছি আর কি, কিন্তু মানে তার কোনো ইয়ে নেই, মানে কোনো চাহিদা নেই এই যে আমার এই লাগবে সেই লাগবে, আমাকে এসি রুম দাও, আমাকে এত ভালো খাবার দিতে হবে, এটা সেটা কোনো কিছু না। হ্যাঁ তুমি নিয়ে আসছো, ঠিক আছে বসছি, হ্যাঁ আচ্ছা খাবো, আমার দরকার হলে বলবো তোমাকে, চন্দন আছে চন্দনকে বলে দেবো, সমস্যা নেই। মানে ভেরি ইজি পারসন। অবশ্যই। আর ওই গানের ব্যাপার থেকে আসলে অন্য জায়গায় চলে গেছি, তবু শুদ্ধতার যে ব্যাপারটা, আসলে মানুষের মনের যদি শুদ্ধতা না থাকে তার কোনো কাজই আসলে শুদ্ধ হয় না। তিনি এরকম একজন মানুষ ছিলেন যে তার গায়কিতেও সেই রকমই শুদ্ধতা ফুটে উঠতো সবসময়। ওই শুদ্ধতার ব্যাপারটা আমি ওনার কাছ থেকে যতটুকু পেরেছি আমি নেওয়ার চেষ্টা করেছি। তো অবশ্যই এই চর্চা এবং এই চেষ্টা অব্যাহত থাকুক। একটি গানই যদি আমরা শুনে ফেলতে পারতাম। এখন অবশ্য গান শুদ্ধ হয় না আমার, কারণ অনেকদিন ওনার গান আমি গাই না, অনেক অনুষ্ঠানে চাইলেও গাওয়া যায় না অনেক সময়, বিকজ আমাদের কিছু কপিরাইট ইস্যু বা ইত্যাদি এই নিয়ে কথা চলছিল, বেশ কিছুদিন এই নিয়ে কথা চলছিল, জানি না সেটা এখনো পর্যন্ত শুরু হয়েছে কিনা, তবে চাই খুব দ্রুত হয়ে যাক। আমি গাইছি বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম, শ্রদ্ধেয় মোহাম্মদ রফিকুজ্জামানের লেখা, এবং গানটি সুর করেছেন শ্রদ্ধেয় সত্য সাহা। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম, বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম, তবু একটা কিছু হয়েছি যে তাতেই আমি ধন্য হলাম, বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। না হয় ভেজালে না একটু হাসির বৃষ্টিতে, আমায় দেখে জ্বাললে আগুন ওই দৃষ্টিতে, না হয় ভেজালে না একটু হাসির বৃষ্টিতে, আমায় দেখে জ্বাললে আগুন ওই দৃষ্টিতে, তবু অন্য হাজার জনের মাঝে আমি অনন্য হলাম, শত্রু বলে গণ্য হলাম।
বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলেই গণ্য হলাম। তবু একটা কিছু হয়েছে যে তাতেই আমি ধন্য হলাম। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলেই গণ্য হলাম। অসংখ্য ধন্যবাদ, অনেক শুভকামনা। আরেকটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের চতুরঙ্গে। আজ চতুরঙ্গে আমাদের সাথে আছেন দুই গুণী সঙ্গীত শিল্পী সাজিয়া সুলতানা পুতুল এবং অপু আমান। দুজনকেই আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। বিরতির আগে নানা কথা হচ্ছিল, বিশেষ করে আজকে যেহেতু শ্রদ্ধেয় সুবীর নন্দীর জন্মদিন এবং তার স্মরণেই আজকের এই আয়োজন। আপনারা দুজনের কাছ থেকেই তার বিভিন্ন স্মৃতি নিয়ে আমরা জানছিলাম এবং শুনতে পাচ্ছিলাম। আমাদের দর্শকদের জন্য আপনারা গানও শোনাচ্ছিলেন। পুতুল আপু, এবার আপনার কাছে জানতে চাই, বিশেষ করে যেভাবে আপনারা দুজনই গানগুলো প্রেজেন্ট করছেন, যে প্রতিটি গানের আগে গীতিকার সুরকার দুজনের নামটি শ্রদ্ধা ভরে নেওয়া, তারপর গানটি গাওয়া। সুবীর স্যারও কিন্তু এই জিনিসটা কন্টিনিউ করে গেছেন সব সময়। শুরু থেকেই আমরা দেখেছি তিনি যে কোনো স্টেজ পারফর্ম বা টেলিভিশন প্রোগ্রাম সবখানেই তিনি গানটি গাওয়ার আগে গীতিকার এবং সুরকারদের নামটি শ্রদ্ধাভরে স্মরণ করে তারপরে তিনি গানটি গাইতেন। এই প্রচলন যতদূর দেখেছি খুব অল্প কিছু শিল্পীর মধ্যে ছিলেন, তাদের মধ্যে শ্রদ্ধেয় সুবীর নন্দী একজন, যিনি আসলে লাইভ প্রোগ্রামে গাওয়ার সময় এই প্রচলনটি রেখেছিলেন। বেশিরভাগ শিল্পী এই বিষয়টি কিন্তু একটু অ্যাভয়েড করে যেতেন, কারণ পারফরমেন্সের একটা টান থাকে, হয়তো বারবার নাম নেওয়ার ক্ষেত্রে কিছুটা হ্রাস বৃদ্ধি হয়ে যায়, মানে সেই বিষয়টি থাকে না, এই কারণে হয়তো অ্যাভয়েড করে দিতেন। কিন্তু তিনি কিন্তু সেই ঝুঁকিটা নিয়েই এই কাজটি করে যেতেন। এই বিষয়টা আপনার কেমন লাগে? এবং গীতিকার এবং সুরকারদের সাথে তিনি যে বিভিন্ন সুরকারদের সাথে কাজ করেছেন, শেখ সাদী খান থেকে শুরু করে জনপ্রিয় সব সুরকার সবার সাথেই তিনি কাজ করেছেন, তাদের এই যে বন্ডিংটা এবং এই সময়ের যেটা বলছিল অপু ভাই একটু আগেও, যে একটা পরিবেশ তৈরি হওয়া, সবাই মিলে সুরকার গীতিকার শিল্পী সবাই মিলে একটা পরিবারের মতো হয়ে একসাথে মিলে কাজ করার, এই সময়ে এসে কি এই জিনিসগুলো কি মিস করেন কিনা? প্রথমত যার সৃষ্টি তারকে তো তার নামটা তো নিতেই হবে, তার প্রতি একটা কৃতজ্ঞতা স্বরূপ তার নামটা নিতে হবে, কারণ তিনি গানটা সৃষ্টি করেছেন বলে সে গানটা কণ্ঠশিল্পী কণ্ঠে তুলে নিচ্ছেন। এটা তো আমার কাছে খুব স্বাভাবিক প্রবণতাই মনে হয় এবং আমরা তো তাদের দেখেই শিখেছি। হয়তো তারা এই ব্যাপারটাকে একেবারে একটা কি বলবো, বলে না যে মানে একটা কর্তব্য মনে করে করেছেন বলেই সেটাই আমরা শিখেছি। আমরা এটাই এভাবেই তো হয় জিনিসগুলো। হয়তো বা আমরা এখন এই মানে রীতিটা প্রচলন করে যেতে পারলে হয়তো আরও ছোট যারা আছে তারাও শিখবে, এটা একটা ব্যাপার। আর আমি মনে করি ওই সময়টা সকলে ভীষণ সৌভাগ্যবান, কারণ শিল্পীরা যেমনি প্রচণ্ড গুণী, সেখানে যারা গানগুলো সৃষ্টি করছেন তারা একজনের চাইতে আরেকজন দুর্দান্ত সব কম্পোজারের সঙ্গে কাজ করেছেন। একটা স্বর্ণযুগ বলতে যা বোঝায় সত্যিকার অর্থেই তাই। কণ্ঠশিল্পীর কণ্ঠে স্বর্ণ এবং যিনি সৃষ্টি করছেন তার হাতে মধু জাদু, সব কিছু যেভাবে বলি না কেন। অবশ্যই। এবং সেই সময়ের গানগুলো কিন্তু এখনও দিনে ঘুরছে সব মুখে মুখে, এখনও আমরা শুনছি, নতুন সাউন্ড অ্যারেঞ্জমেন্টে হচ্ছে, কিন্তু সেই গানগুলোই কিন্তু এখনও দারুণ জনপ্রিয়। এবং সুবীর স্যার তো শেষ পর্যন্ত কাজ করে গেছেন, এবং এমনকি শেষের দিকে যে চলচ্চিত্র হুমায়ুন স্যারের যে সিনেমাগুলো, এগুলোতেও কিন্তু তিনি বেশ কিছু জনপ্রিয় গান করেছেন এবং সেই গানগুলো এখনও কিন্তু দারুণ জনপ্রিয়। এরকম কোনো একটি গান আমরা শুনতে পারি নাকি আপনার কাছ থেকে? শ্রাবণ মেঘের দিন ছবির একটা গান গাইছি, এটা লিখেছেন শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ আর সুর করেছেন শ্রদ্ধেয় মকসুদুজ্জামিল মিন্টু। একটা ফোক গান, তিনি তো ফোক গান অনেক গাইতেন, তার অ্যালবামও ছিল ফোক গানের অ্যালবাম। তো আমার ভাঙা ঘরের ভাঙা চালা গানটা গেছি। আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোছে না ঢুয়ে কাপড়ে হাত বাড়াইয়া ডাকে, হাতে সারাই ডাকে কিন্তু মুখে বলে না। আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না, আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক
অবাক জোছনা ঢুইকা পড়ে হাত বাড়াইয়া ডাকে তুমি আমায় ডাকলা না গো তুমি রইলা দূরে তোমার হইয়া অবাক জোছনা ডাকলো অচিন সুরে তুমি আমায় ডাকলা না গো তুমি রইলা দূরে তোমার হইয়া অবাক জোছনা ডাকলো অচিন সুরে হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোছনা ঢুইকা পড়ে হাত বাড়াইয়া ডাকে অবাক জোছনা ঢুইকা পড়ে হাত বাড়াইয়া ডাকে অসাধারণ অসাধারণ, অনেক ধন্যবাদ। আসলে জীবনের শেষ পর্যন্ত তিনি কিন্তু দারুণ সব কাজ করে গেছেন এবং দুর্দান্ত সব কাজ। এবং আপনি যেহেতু সরাসরি তার অনেক দীর্ঘদিনের একটা সান্নিধ্য পেয়েছেন, শেষ জীবনে কিন্তু তিনি তার অনেক যে জনপ্রিয় গানগুলো, যেগুলো আসলে চলচ্চিত্র, বিভিন্ন চলচ্চিত্রের গান, এবং আমরা পারফর্মেন্সের সময় দেখেছি যে তিনি মূল রাগগুলো ধরে সেগুলোর একটা আলাপ বিস্তার টান সব কিছু করে তারপর মূল গানটায় ঢুকতেন এবং নিজের কিছু কিছু চেষ্টা এবং সেখানে নিজের কিছু ইম্প্রোভাইজেশন এবং সে সাথে সাথে নিজের কিছু জ্যামিং এইসবের দিকে কিন্তু অনেকটা ঝুঁকেছিলেন, শেষ পর্যন্ত এই চর্চাটা চালিয়ে গিয়েছিলেন। এবং আপনাদের যারা ছাত্র ছিলেন বিশেষ করে তাদের কি পরামর্শ তিনি গানের জন্য সবচেয়ে বেশি দিতেন? ওই যে পরামর্শ আসলে সবার জন্যই প্রযোজ্য, প্রতিদিন রেয়াজ করা, নিজেকে সচল রাখার জন্যে। ধরুন আপনার কথাই বলি, যদি উপস্থাপনা এবং গিটার বাজানোটা একসাথে করতে হয় তাহলে কি ধরনের পরিশ্রম করতে হয় সেটা তো আপনি অনেক ভালোই জানেন। এটা খুব সাধারণত যারা গিটার কাঁধে করে নিয়ে ঘুরছে, স্টুডেন্টস নতুন গিটার কিনেছে, এরা তো এই ব্যাপারটা বুঝতে পারবে না, কিন্তু এটা বুঝতে হলে তাদের এই ব্যাপারটা শিখতে হবে। তো আমিও সেই কথাটাই বলতে চাই, ওনারা যেটা আমাদেরকে বলে গেছেন আমি ঠিক সেই কথাটাই আমি কপি পেস্ট করছি। যদি আপনাদের গান ভালোই লাগে, যদি সঙ্গীত বিষয়টা আপনাদের যদি এতই যদি মনে আনন্দ দেয়, যদি আপনারা প্রপারলি করতে চান তাহলে শিখে করুন এবং সেটি চর্চার মধ্যে রাখুন, প্রতিনিয়ত চর্চার মধ্যে রাখুন, তাহলে গুড থেকে বেস্ট, বেস্ট থেকে বেটার এরকমটা হওয়া সম্ভব। আমরা এটাই শিখে এসেছি এবং তারাও সেগুলোই করে এসেছেন। আমরা তাদের মতো এত করতে পারিনি, বাট তারা আমাদেরকে যতটুকু দেখিয়েছেন আমরা এখনো পর্যন্ত করছি। অবশ্যই আজকের এই আয়োজনে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের কাছ থেকে আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমরা প্রথমে দর্শকদের কাছে আজকের এই আয়োজনে বিদায় নিয়ে নেব এবং আপনার একটি গান শুনতে শুনতেই আজকের আয়োজন শেষ করব। চতুরঙ্গে এই ছিল আজকের আয়োজন, সঙ্গেই থাকুন ডিবিসি নিউজের। ভাই এখন যদি একটি আমাদের শেষ গান শোনাতেন আর কি, সুবীর স্যারের। উনি তো আমাদের ছেড়ে চলে গেলেন, তো ওনার পাখি তো উড়ে চলে গেল, ওনার পাখিকে উদ্দেশ্য করেই গানটি গাইছি, শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদের বিখ্যাত গান, এবং এটিও আমাদের শ্রদ্ধেয় মকসুদজামিল মিন্টু ভাইয়ের সুর করা, ও আমার উড়াল পঙ্খী রে। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা, ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। আমি থাকবো মাটির ভরে, আমার চোখে বৃষ্টি পড়ে, আমি থাকবো মাটির ভরে, আমার চোখে বৃষ্টি পড়ে, তোর হইবে মেঘের উপরে বাসা, ও
উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। আমার মনে বেজায় কষ্ট, ও আমার মনে বেজায় কষ্ট, সেই কষ্ট হইল কষ্ট। আমার মনে বেজায় কষ্ট, সেই কষ্ট হইল কষ্ট। দুই চক্ষে ভর করিল আধার নিরাশা, তোর হইবে মেঘের উপরে বাসা। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা।